বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইভ ক্লাস কি শুরু হয়েছে ভাইয়া? আচ্ছা, আমি চেক করি এবং সবাইকে লিঙ্কটা দিই। আসসালামু আলাইকুম সবাই। সবাই দ্রুত ক্লাসে জয়েন করো যাতে আমরা ক্লাসটা শুরু করতে পারি, কারণ আজকে হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস বলতে কি, ঈদের আগে লাস্ট ক্লাস, এরপর ঈদের ছুটি। আচ্ছা। হুম, আমি যতটুকু সম্ভব শেয়ার দিয়ে দিচ্ছি লিংকটা। তোমরাও সবাইকে মেনশন করতে থাকো, যাদেরকে মেনশন করা মানে যারা এখন মার্কেটিং ক্লাস করার কথা, যাদের মার্কেটিং ক্লাস আছে তারা সবাইকে এখনই মেনশন করো। মুক্তা মনি, ওয়ালাইকুম আসসালাম মুক্তা। সবারই অলমোস্ট কলেজ ছুটি দিয়ে দিয়েছে এবং অনেকে আছে বাড়িতে চলে গিয়েছো, এবং পড়ালেখাও কিছুটা হালকা পাতলা ঢিলা দিয়ে ফেলতেছো। তো ইউ গাইজ আর রং। তোমরা কি জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গিয়েছে? এইচএসসি পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে কয়েকদিন আগে। জুনের 30 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু। ওয়ার্নিং বেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও তাহলে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এটা না যে ঈদ উদযাপন করা যাবে না। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? কেউ একটু বলো যদি শোনা যায়। হ্যালো। হুম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যেহেতু সবকিছু ঠিক আছে তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপু অনেকদিন পরে ক্লাসে জয়েন করলাম। হ্যাঁ, আমিও একটু কয়েকদিন পরেই ক্লাস নিচ্ছি। সম্ভবত তোমাদের এর আগের সপ্তাহে আমার ক্লাস নেওয়া হয়নি। তার কিছু কারণ হচ্ছে যে ওই তো, সব ক্লাসের মধ্যে আমার ক্লাসের রুটিন অ্যান্ড অল, আর অনেক কিছু। যাই হোক, তো আজকে তোমাদের মার্কেটিং এর পঞ্চম অধ্যায়, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাস হবে এটা। এর মাধ্যমে আমরা পঞ্চম অধ্যায় শেষ করে দিব। পঞ্চম অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তার কারণ হচ্ছে 2023 সালে প্রত্যেকটা বোর্ডে পঞ্চম অধ্যায় থেকে দুইটার মতো কোয়েশ্চেন এসেছে। এরকম কি, আমি আজকে তোমাদের কাছে এরকম একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি যেটা কিনা দুইটা বোর্ডে সেম কোয়েশ্চেন একই ইয়ারে এসেছে, যেটা কিনা আসলে হয় না। একই ইয়ারে একটা অধ্যায়ের একই কোয়েশ্চেন দুই তিনটা বোর্ডে আসে, এরকম হয় না। তাহলে এই অধ্যায়ের গুরুত্বটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। এন্ড সবচেয়ে বড় কথা, এই অধ্যায়টা সহজ। এই অধ্যায়টা যদি তুমি একটু টেকনিক খাটায় পড়তে পারো, স্পেশালি কিছু পয়েন্টস গুলো যদি টেকনিক খাটায় পড়তে পারো, তাহলে খুব ইজিলি তোমরা নাম্বার আনতে পারবে, খুব সহজে নাম্বার আনতে পারবে বাকি অধ্যায়গুলোর তুলনায়। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সবকিছু ঠিক আছে আমরা এখন ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, যেহেতু আমরা অনেকদিন পরে ক্লাসটা জয়েন করেছি, আমি আগেই বলি পঞ্চম অধ্যায়ে আমরা কি কি টপিক নিয়ে পড়েছি। পঞ্চম অধ্যায় ছিল উৎপাদন ব্যবস্থাপনার অধ্যায়, যেখানে আমরা পণ্য নিয়ে পড়েছি। পণ্য কাকে বলে, পণ্যের প্রকারভেদ কি কি, পণ্য কি কি ধরনের আছে, পণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি। সেবা নিয়ে পড়েছি। সেবা কাকে বলে, সেবা কত প্রকার, সেবার কি কি খাত আছে, কোন কোন খাতে সেবার প্রবৃত্তি হয়, বা সেবা বাংলাদেশে সেবা খাতগুলো কোন কোন খাতে প্রবৃদ্ধি হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, সেই টপিকগুলো পড়েছি। আর হচ্ছে এরপরে আমরা উৎপাদন ব্যবস্থাপনা, আমরা তো নিশ্চয়ই ব্যবসায় ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট ক্লাসে ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে পড়েছি। ব্যবসায় ব্যবস্থাপনারই একটি অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক দিকগুলো নিয়ে আমরা পড়েছি।
ঠিক আছে, ঐতিহাসিক দিক পর্যন্ত লাস্ট ক্লাস ছিল এবং একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যেটা তোমাদের ডিউ ডেট ছিল 1 তারিখে, এবং তোমাদের মধ্যে অনেকেই অ্যাসাইনমেন্টটি জমা দিয়েছো কিন্তু অনেকেই দাওনি। আমি আবার তোমাদেরকে বলবো অ্যাসাইনমেন্টটি করে ফেলতে। কি ছিল অ্যাসাইনমেন্টটি? ছিল সেবা খাত। দাঁড়া আমি একটু অ্যাসাইনমেন্টটি দেখিয়ে দিই তোমাদের। এই যে সেবা খাতের প্রবৃদ্ধি বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশে সেবা খাতের কোন কোন খাতে কিরকম প্রবৃদ্ধি হচ্ছে। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে এটা নিয়ে রিসার্চ করবে, এটা নিয়ে অনুসন্ধান করবে, পত্রিকা পড়বে, গুগলে সার্চ করবে, দেখবে যে কোন কোন খাতে কি ধরনের প্রবৃদ্ধি বা কি ধরনের উন্নয়ন হয়েছে, কোনটা বাংলাদেশের জিডিপিতে কত পার্সেন্ট ভূমিকা রাখছে, কোনটা কোন খাতের উন্নতি হয়েছে বিগত 10 বছরে। এই বিষয়গুলো নিয়ে অ্যাট লিস্ট 5 লাইন বা 10 লাইন করে লিখে নিয়ে আসবে প্রত্যেকটা খাতের উপর। তোমাদের কাছে আমার নতুন ডেট দেওয়া হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা কবের মধ্যে জমা দিবে, যেহেতু ধরা হচ্ছে যে 11 তারিখের মধ্যে আমাদের ঈদ হয়ে যেতে পারে এবং আজকে 4 তারিখ, তোমাদেরকে আর 4 দিন দেওয়া হলো 8 তারিখের মধ্যে। তো আজকে 5 তারিখ, এমন অবস্থা যে দেওয়া হচ্ছে না। আজকে 5 তারিখ, আচ্ছা 5 তারিখ, তো আজকে 5 তারিখ এবং তোমরা 8 তারিখের মধ্যে এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, এমনকি এটা এতই গুরুত্বপূর্ণ হবে যে এটা তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। এবং ঈদের পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা নতুন অধ্যায় ধরবো ইনশাল্লাহ, পণ্য ডিজাইনের অধ্যায়টা ধরবো। কিন্তু তখন আমি এই প্রবৃদ্ধির অ্যাসাইনমেন্টের উপর একটা সলিউশন নিয়ে আসবো। সলিউশন কি? যে প্রত্যেকটা টপিকে রিসেন্ট বর্তমানে বাংলাদেশে কি কি প্রবৃদ্ধি হচ্ছে খাতে সেটার একটা বর্ণনা নিয়ে আমি আসব। ঠিক আছে, তার আগে তোমরা অনুসন্ধান করো, রিসার্চ করো, খুঁজে অ্যাসাইনমেন্টটা লিখে আমাকে 8 তারিখের মধ্যে জমা দাও। ঠিক আছে, তাহলে আমরা এরপরে স্লাইডে চলে যাই। ঐতিহাসিক পটভূমিটা শেষ করা হয়েছিল এবং ঐতিহাসিক পটভূমিটা তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা 80%। আচ্ছা, আমি যদি এখন ধরি কারা কারা কমেন্ট করেছো। তানভীর রুহেল, ওয়ালাইকুম আসসালাম। অনামিকা সাহিল, আদাব। তানভীর রুহেল কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, রোজা রমজান মাসে অনেক ভালো আছি। আসলে তুমি কেমন আছো? তবু আপনার খবর নেওয়ার জন্য ক্লাস করতে এলাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মার্কেটিং, তারপর আমি বলবো মার্কেটিং এর ক্লাসটা করো, কারণ এখন কাজে না লাগলেও না তোমাদের এডমিশনে দেখবে, স্পেশালি যারা গুচ্ছের পরীক্ষা দিবে বা যারা অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, দেখবে সাধারণ জ্ঞানের মধ্যে মার্কেটিং এর 1-2টা কোয়েশ্চেন এসে পড়ে চিপে চাপে। ঠিক আছে, কমার্সদের জন্য, বেসিক্যালি কমার্সদের জন্য এই সাজেশনটা আমার। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে উৎপাদনশীলতার উন্নয়ন। এখন তোমাদের কথা হচ্ছে আপু উৎপাদনশীলতা তো আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, তো এই অধ্যায়ে আমরা কেন উৎপাদনশীলতা পড়ছি? কারণ এই অধ্যায়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা সেকেন্ড, আচ্ছা একটা সেকেন্ড, অনামিকা সাহিল আপু কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনামিকা তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা যে টপিকটা নিয়ে পড়ছি, যে অধ্যায়টা, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা, একটা উৎপাদন ব্যবস্থাপনা যে সফল হচ্ছে, সঠিক পথে যাচ্ছে এবং আমাদের সব কার্যক্রম সুন্দর করে হচ্ছে, তা আসলে বোঝা যায় আমরা যখন উৎপাদনশীলতাকে অনুপাত করি, কি উৎপাদনশীলতা বের করি। এর জন্য উৎপাদন ব্যবস্থাপনার সাথে উৎপাদনশীলতার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, উৎপাদনশীলতা দিয়ে আমরা যাচাই করি যে আমাদের উৎপাদন ব্যবস্থাপনাটি সুযোগ্য নাকি, সফল নাকি, সার্থক নাকি। ঠিক আছে, তাহলে আমরা যদি টপিকটা পড়ি যে উৎপাদনশীলতার উন্নয়ন বলতে কি বোঝানো হচ্ছে। উৎপাদনশীলতার উন্নয়ন বলতে বোঝানো হচ্ছে উৎপাদনের
দক্ষতার উন্নয়ন করা। দক্ষতা মানে হচ্ছে তুমি কতটা দক্ষতার সাথে উৎপাদন করছো, তুমি কিভাবে ভুল করা কমাচ্ছ, কিভাবে কম বাজেটে বা একটা মিনিমাল বাজেটে মানসম্মত পণ্য তৈরি করতে পারছো, কিভাবে তোমার বাজারের চাহিদা পূরণ করতে পারছো তোমার উৎপাদনের মাধ্যমে। এটাই বলা হচ্ছে উৎপাদনশীলতার উন্নয়ন। তো উৎপাদনশীলতার উন্নয়নকে আমরা কিভাবে বাছাই করি? উৎপাদনশীলতার উন্নয়নকে বাছাই করি যে সমপরিমাণ উৎপাদনের উপকরণ ব্যবহার করে। সমপরিমাণ উৎপাদনের উপকরণকে আমরা ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি উৎপাদন করা। মানে তুমি যদি চিন্তা করো, এখন তুমি বলতে পারো যে আপু এটা তো লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল, তাহলে এটা আমরা এখনো কেন পড়ছি? কারণ এর পরের টপিক গুলো পড়তে হলে এই স্লাইডটা তোমার একটু রিভিশন দেওয়া লাগতো, ঝালানো লাগতো, তো এর জন্য আমি ঝালিয়ে দিচ্ছি। এবার দেখো, সমপরিমাণ উৎপাদন তার মানে হচ্ছে তুমি আগে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে তুমি 10,000টি কলম উৎপাদন করতে পারবে। এখন তুমি উৎপাদন ব্যবস্থাপনায় আরো বেশি দক্ষ হয়েছো, আরো এটাকে কাজে লাগাতে পারছো, আরো শিখেছো। তো এখন তুমি তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে সেই একই 1 লক্ষ টাকা দিয়ে 20,000 পণ্য বা 20,000 কলম উৎপাদন করতে পারবে। এই যে এই সিচুয়েশনটাকে, এই অবস্থাটাকে, এই উন্নয়নটাকে বলা হচ্ছে উৎপাদন উন্নয়ন। আর তার একটি শর্ত হচ্ছে সমপরিমাণ উপকরণ ব্যবহার করে, সমপরিমাণ উপকরণ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি উৎপাদন করা। একটা টপিক বোঝা গিয়েছে। এবার যদি আমরা নেক্সট টপিকটাকে বলি, সেখানে বলেছে যে উৎপাদনের উপকরণ কম পরিমাণে ব্যবহার করে পূর্বের সমান পণ্য বা সেবা উৎপাদন করা। তাহলে এটা কিভাবে আমরা যাচাই করছি? যে আগে আমরা, একই উদাহরণ নেই, যে আগে আমরা 1 লক্ষ টাকা দিয়ে 10,000 পণ্য উৎপাদন করতে পারতাম বা 10,000 কলম উৎপাদন করতে পারতাম। এখন আমরা 1 লক্ষ এর কম, বলতে গেলে 50,000 টাকা দিয়ে 10,000 কলম উৎপাদন করতে পারি। এটার খুব বেসিক এক্সাম্পল যদি আমরা ধরি, এটার খুব বেসিক এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি কোনটাকে? মাঝে মাঝে বাজারের কথা চিন্তা করবে, যে মাঝে মাঝে বাজারে কিছু প্রোডাক্ট আছে হঠাৎ করে যেটার দাম পড়ে যায়। যেমন তুমি একটু চিন্তা করো, আগেরকার জমানায় গাড়ি কিনা একটু দুঃসাধ্য ছিল। হ্যাঁ, আমরা তো অর্থের সময় মূল্য বুঝি। হ্যাঁ, আগেরকার জমানায় গাড়ি তৈরি করা যেরকম দুঃসাধ্য ছিল, গাড়ি কিনাটাও। তার কারণ হচ্ছে যতটুকু মানুষ লাগতো, যত বেশি মানুষ লাগতো একটা গাড়ি তৈরি করতে, এখন কিন্তু তার থেকে কম লাগে। এখন মেশিনস লাগে এবং মেশিনের খরচও দিন দিন সেভাবে কমিয়ে আনা যাচ্ছে। তো যত ইফেক্টিভ বা যত কার্যকর উপায়ে আমরা গাড়ির মেশিন গুলোকে ব্যবহার করছি গাড়ি তৈরিতে, ততই কিন্তু গাড়ি তৈরির কস্ট বা খরচ আমরা কমিয়ে আনতে পারলাম। এন্ড এর জন্য আগে যেরকম একটা গাড়ি কিনতে অনেক লাখ লাখ টাকা লেগে যেত, এখন কিন্তু মোটামুটি মধ্যবিত্তরাও গাড়ি কিনতে পারে বা গাড়ি কেনার মধ্যবিত্তদেরও আয়ত্তে চলে এসেছে, সেভাবে দামটা হয়ে এসেছে। এই যে প্রতিদিন মানুষ দক্ষ হচ্ছে, মেশিন ব্যবহার করছে, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছে, বিভিন্ন কার্যক্রম করছে যাতে সহজ হয়, যাতে উৎপাদনটা সহজ হয়, উৎপাদন ব্যবস্থাপনাটা সহজ হয় এবং উৎপাদনের উন্নয়ন হয়। একই পরিমাণ বা তার চেয়ে কম পরিমাণ উপকরণ ব্যবহার করেও তুমি উৎপাদন সঠিকভাবে চালিয়ে রাখতে পারছো, সেটা হচ্ছে উৎপাদনের উন্নয়ন। ক্লিয়ার? তাহলে আমরা উৎপাদনের উন্নয়নের টপিকটা তো বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ। মানে হচ্ছে উৎপাদনশীলতার ক্ষেত্রে কি কি বাধা সম্মুখীন হতে পারে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো তোমার আসলে সিকিউর ক্ষেত্রে দরকার হবে। সিকিউ বলতে গেলে ঘ বা গ নাম্বার কোয়েশ্চেন। সেখানে ধরো তোমাকে কোনো একটা উদ্দীপক দিয়ে দিবে এবং সেই উদ্দীপকে দেখা যাবে জনাব তৌসিফ বা আমি যদি আমার কমেন্টরের একজনের মধ্যে উদাহরণ নেই, ক্লিয়ার আপু, অনামিকা, হ্যাঁ তোমাকে আজকে আমি উদাহরণ হিসেবে নিচ্ছি। তো মনে করো অনামিকা
তোমার উপরই আজকে উদ্দীপকটা লেখা হলো এবং বলা হলো যে অনামিকার একটি কি বলতে পারি, অনামিকার একটি পোশাক তৈরির কারখানা আছে। ঠিক আছে, তার একটি পোশাক তৈরির কারখানা আছে এবং সেখানে সে টি শার্টস গুলো তৈরি করে। ঠিক আছে, তো যখন তার উৎপাদনশীলতা পরিমাপ করা হবে, আমরা অধ্যায় 1-এ উৎপাদনশীলতা পরিমাপ করা শিখেছি সূত্র সহ। তো 2022 সালে তার উৎপাদনশীলতার পরিমাপ করে দেখা যাচ্ছে যে তার ছিল 3.3 এবং 2023 সালে তার উৎপাদনশীলতা বিভিন্ন কারণে ফল করেছে। যেমন বলা যেতে পারে উৎপাদনশীলতা হয়ে এসেছে 2.5। কিন্তু কেন, কি কারণ, এই কারণগুলো যার জন্য অনামিকার কোম্পানির উৎপাদনশীলতা হঠাৎ করে কমে আসলো, সেই কারণগুলো বা সেই চ্যালেঞ্জগুলোকে বলা হয় উৎপাদনশীলতার চ্যালেঞ্জ বা উৎপাদনশীলতার প্রতিবন্ধকতা। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝে দিয়েছো। আপু লেকচার শিট দিবেন বলেছিলেন বাট পাইনি। অধ্যায় 5-এর এখনো লেকচার শিট দেওয়া হয়নি, কারণ আজকে অধ্যায় 5-এর ক্লাস শেষ হবে এবং এরপরে আমি লেকচার শিট দিব। আমার লেকচার শিট আর প্র্যাকটিস শিট প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পরে দেওয়া হয়। ঠিক আছে, অধ্যায় 1 আর অধ্যায় 2 যে শেষ হয়েছিল তার লেকচার শিট এবং প্র্যাকটিস শিট দুইটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। তাও তুমি আমাকে ইনবক্সে নক করো, আমি আবার পাঠিয়ে দিব। ম্যাগনেট সুলাইমান, অনামিকার কারখানা থেকে আমাকে কিছু দেওয়া হবে আপু? হ্যাঁ হ্যাঁ, অনামিকা তুমি কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে আমাদের ম্যাগনেট ভাইয়ের ঈদের জামাটা তোমার পোশাক কারখানা থেকে আসতে পারবে নাকি। কি বলেন ম্যাগনেট ভাই? আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে বুঝতে পারছি যে উদাহরণটা আশা করি বুঝে গিয়েছে। আর জুবায়েদ তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করো, হতে পারে কোনো কারণে আমি অধ্যায় 1 আর অধ্যায় 2 এর লেকচার শিট এবং প্র্যাকটিস শিট দুটোই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি, তাও আমি তোমাকে ইনবক্সে আবার দিব। আচ্ছা, শাবাশ, অনামিকা তো দিয়েই দিবে এবার, ম্যাগনেট ভাইয়ের ঈদের কাপড় হয়ে গেল। আচ্ছা চলো আমরা পড়ায় ফেরত যাই। তো উৎপাদনশীলতার প্রতিবন্ধকতা বোঝা গিয়েছে, এরকমই একটা উদ্দীপক তোমাদেরকে দেওয়া হবে এবং সেই উদ্দীপকে এরকম হিন্ট দিয়ে দিবে যে অ্যাকচুয়ালি কোন প্রতিবন্ধকতাটার জন্য উৎপাদনশীলতা কমে এসেছে। তারপরে দেখো, সবার প্রথমে অদক্ষ কর্মী। যদি তোমার কর্মী সংস্থানে তুমি অদক্ষ কর্মী ব্যবহার করো, যে কর্মী ভালো মতো কাজ পারে না, যে কর্মী জানে না তার কোন সময় কি করতে হবে, কিভাবে গুছাতে হবে, সে কিন্তু পণ্যের অপচয়ের কারণও হতে পারে, পণ্য ডেলিভার বা পণ্যের ফরমায়েশ পূরণে দেরির কারণও হতে পারে, পণ্য তৈরিতে অবহেলার কারণেও হতে পারে। এই কারণগুলো কিন্তু তোমার উৎপাদনশীলতা কমিয়ে দিবে। দেখা যাবে তোমার অনেক খরচ করতে হচ্ছে বা তোমার পণ্য ওয়েস্ট যাচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু তোমার উৎপাদনশীলতা বাড়ছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অদক্ষ কর্মী তার একটি বড় কারণ। যখন তোমার উদ্দীপকে দিয়ে দিবে যে দেখা যাচ্ছে যে অনামিকা তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে এইভাবে কাজ করতে, কিন্তু তার কর্মীরা সেভাবে কাজ করতে পারছে না, কর্মীরা সেই উপদেশগুলো মানছে না, সেই ক্ষেত্রে তোমরা অদক্ষ কর্মীর কারণটা দিতে পারো। এরপরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না করা। স্বতঃস্ফূর্ত, তুমি উৎপাদন ব্যবস্থাপক এবং কর্মীরা এদের সবারই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। সবাই নিজের চেষ্টায় ইচ্ছায় কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই কাজে থাকতে হবে। আমি কাজ করব না, আমার ভালো লাগে না, উৎপাদনে আমি জানি না কিভাবে করতে হবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে কিন্তু কোনো কাজ আগানো সম্ভব না, অবহেলা করা হয়। এর জন্য বলা হয় যে শ্রমিক এবং উৎপাদন ব্যবস্থাপক সকলের স্বতঃস্ফূর্ত কাজ করার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এরপর আমি যদি বলি নিম্ন প্রেরণা। অবশ্যই তুমি যদি তোমার কর্মীদেরকে প্রেরণা না দাও, তারা কিন্তু মোটিভেটেড হবে না, তারা কিন্তু সেই আগ্রহটা পাবে না যে আমি কেন বেশি উৎপাদন করব, আমি কেন বেশি পরিশ্রম করব, কেন বেশি কাজ করব। এই প্রশ্ন হতে পারে, যেমন এই যে দেখো, ঈদের আগে আমি যদি অনামিকার পোশাক কারখানার উদাহরণটাই দিয়ে দিই, অনামিকার পোশাক কারখানায় নিশ্চয়ই এই মাসে অনেক চাপ গিয়েছে, কারণ এখন হচ্ছে ঈদের সিজন, এখন অনেক বেশি পোশাক দরকার, কাপড় দরকার ঈদের সিজনের চাহিদা মেটানোর জন্য। এখন অনামিকা যদি তার কর্মীদেরকে গিয়ে বলে দেয়, হ্যাঁ আমি এবার কোনো ঈদের বোনাস দিব না, ঈদের কোনো বন্ধও দিব না, 3 দিন বন্ধ দিব,
তোমরা পাগলের মতো কাজ করো, দেখা যাবে বেশিরভাগ কর্মীরা হয়তো চাকরি ছেড়ে দিবে, নয়তো তারা কাজ করে সন্তুষ্ট হবে না, তাদের কাজে মনও বসবে না, তারা কাজ করে খুশিও হবে না। অথচ তুমি যদি বলে থাকো, অনামিকা যদি বলে থাকে, তার পোশাক কারখানার কর্মীদেরকে যদি বলে থাকে যে তোমরা যদি এইবার ঈদে বাজারের চাহিদা মিটাতে পারো, বাজারে এবার 20,000 জামার চাহিদা আছে, তোমরা যদি সেটা মিটাতে পারো, আমি সেই লাভের থেকে তোমাদের বোনাস ডাবল করে দিব। দেখবে প্রত্যেকটা কর্মী আগ্রহের সাথে, ইচ্ছার সাথে, চাহিদার সাথে এই কাজটা করতে চেষ্টা করবে এবং কমপ্লিট করবে, সম্পূর্ণ করবে। এই যে একটা প্রেষণার যে একটা কাজ বা প্রেষণার যে একটা সাহায্য আছে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু প্রেষণার অনেক বড় হাত থাকে। তাহলে তোমার নিম্ন প্রেষণা কখনোই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে না, উল্টানো নিম্ন প্রেষণা তোমার উৎপাদনশীলতা কমিয়ে দেবে। অনুন্নত কারিগরি, হ্যাঁ কারিগরি ব্যবস্থা যদি অনুন্নত হয়, কারিগরি ব্যবস্থা বলতে তোমার মেশিন, তোমার যন্ত্রপাতি, তোমার যেই কলকারখানার যেই আশেপাশের পরিবেশ, এই সব কিছুকে বলা হচ্ছে অনুন্নত কারিগরি। এই অনুন্নত কারিগরির জন্য কিন্তু প্রায় সময়ই উৎপাদনে পণ্যের কাজে ব্যাহত হয়। প্রায় আমরা দেখতে পাই না যে আমরা দারাজ থেকে বা কোনো একটা অনলাইন শপ থেকে জামা অর্ডার দিয়েছি, তখন এসে দেখা যায় জামাটা ছিঁড়া বা জামাটার ভালো মতো সেলাই হয়নি, সুতা বের হয়ে আছে। এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু অনুন্নত কারিগরি দাঁড়িয়ে থাকে। তো একটা কাস্টমার বা একটা ভোক্তা যখন দেখবে যে তোমার পোশাক কারখানা থেকে এমন একটা পোশাক এসেছে যেটা কিনা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়নি এই অনুন্নত কারিগরির জন্য, তখন কি সে আর দ্বিতীয়বার আসবে তোমার এখানে কিনতে? সেখানে কিন্তু তোমার বিক্রি কমে যাবে, এবং বিক্রি কমে গেলে অবশেষে তোমার উৎপাদনশীলতাও কমে যাবে, উৎপাদনশীলতার যে মার্কটা সেটাও নিচে নেমে আসবে। আচ্ছা, আমরা এবার যদি বলি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ বলতে কি, এই যে কিছুদিন আগে সিলেটে এত বড় ঝড় গেল, আমি জানি আমার অনেক স্টুডেন্টরা সিলেটের আছে এবং তাদের অনেক ভয়ানক রাত দেখতে হয়েছে সেদিন, যেহেতু এত বড় বড় শিলাবৃষ্টির শিলাগুলো পড়েছে এন্ড অনেকে আহত বা অসুস্থ হয়ে থাকতে পারো, আমি সবার সেফটি কামনা করছি। কিন্তু হ্যাঁ, খুবই ভয়ানক ছিল বিষয়টা। তুমি জাস্ট চিন্তা করো যে যদি কোনো একটা ভ্যানের উপর এটা পড়ে থাকে, ডেলিভারি ভ্যানের উপর বা কোন একটা কারখানা যেটার উপর টিনের ছাদ ছিল, টিন ফেরে পড়ে যায়, মেশিনের উপর পড়ে যায়। এই যে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হলো যে ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি হয়েছে, বাধা সৃষ্টি হচ্ছে। ওই দিন যদি কোনো ডেলিভারির ডেট থাকে, কোনো পণ্য ডেলিভারির ডেট থাকে, ওই রাত্রে কোনো পণ্য ডেলিভারি নিশ্চয়ই টাইম মতো হতে পারেনি, কারণ এই শিলাবৃষ্টির জন্য গাড়ি ঘোড়া চলার মতো অবস্থা ছিল না, মানুষ আহত হচ্ছিল। আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা কিনা সিলেটের, তারাও আমাকে জানাচ্ছিল যে তাদের এখানে কত ভয়াবহ অবস্থা। তো এই যে প্রতিকূল একটা পরিবেশ আমরা দেখতে পেলাম, যে প্রতিকূল পরিবেশ কিভাবে উৎপাদনশীলতাকে সেদিনের জন্য কমিয়ে দিয়েছিল। আচ্ছা, এরপরে দেখো অনুন্নত কাঁচামাল। হ্যাঁ, এটা তো মনে হয় বাংলাদেশের বেসিক প্রবলেম। বাংলাদেশের কারখানার মালিকরা ওরা মনে করে আমি যদি 2 টাকা কাঁচামাল কিনতে বাঁচায় কোনো মতে জিনিস বানিয়ে দিই তাইলেই চলে। দেখবে তাদের ম্যাটেরিয়ালস বা বেসিক ম্যাটেরিয়াল গুলো, কাঁচামাল গুলো অনেক নিম্নমানের হয়। তখন কি হয়, একজন ভোক্তা হিসেবে আমরা অসন্তুষ্ট হয়ে যাই এবং তার সেই জায়গা থেকে, সেখান থেকে আর পণ্যটা বাছাই করতে ইচ্ছা হয় না। এই যে অনুন্নত কাঁচামাল ভোক্তার একটা অসন্তুষ্টি সৃষ্টি করে, তখন কিন্তু তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না, কারণ তখন তুমি যত আউটপুট দিচ্ছ, যত টাকা খরচ করছো, সেটা অনুসারে তোমার বিক্রি কিন্তু হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি দেখি সরকারি বিধিবিধান। হ্যাঁ, সরকারি বিধিবিধানও এখানে গুরুত্ব লাভ করে। যেমন আমি বলি আমাদের দেশে যদি আমরা বলি যে বিদেশ থেকে কোনো পণ্য আমদানি রপ্তানি করতে হচ্ছে, কোনো কাঁচামাল আমদানি রপ্তানি করতে হচ্ছে, যেমন আমাদের দেশে কেন পোশাক রপ্তানি এত সহজ, তার কারণ হচ্ছে আমাদের সরকারি বিধিবিধানগুলো সেভাবেই তৈরি করা যাতে পোশাক রপ্তানি আমরা সহজে অন্য দেশে করতে পারি, ট্যাক্সেস কমানো এবং অনেক খরচাপাতি সেভাবে সাহায্য করা। রিসেন্টলি একটা নিউজ শুনেছো তোমরা যে মেট্রো রেলে ভ্যাট লাগানোর চিন্তা ভাবনা করছে, মেট্রো রেলে 15% বোধহয় ভ্যাট দিবে। এটা কতটা ভয়ানক হবে তা একটা স্টুডেন্ট হিসেবে আমি চিন্তা করতে পারি না, কারণ এটা অনেক খরচ বাড়িয়ে দিবে।
তো সেক্ষেত্রে বলতে পারি যারা কিনা খুব সহজে ডেলিভারির জন্য মেট্রো রেল ব্যবহার করতো তারা আর এখন মেট্রো রেল ব্যবহার করবে না। এই যে প্রতিবন্ধকতা, সরকারি বিধিবিধান যেমন তোমার ব্যবসার জন্য সাহায্যকারীও হতে পারে, তেরকম তোমার ব্যবসার জন্য ক্ষতিগ্রস্তও হতে পারে। একটা বিজনেসের স্টুডেন্ট হিসেবে তোমাদের সবসময় উচিত চোখ রাখা কোথায় ভ্যাট বাড়ছে, কোথায় ট্যাক্স বাড়ছে, কি নতুন বিধান এসেছে, প্রতি বছর বাজেটে কত টাকা পাস হচ্ছে, এই সব কিছু খোঁজ রাখা এখন থেকেই তোমাদের দরকার। কারণ এইচএসসির পরে যে তোমাদের অ্যাডমিশনটা আসবে না, প্রত্যেকটা অ্যাডমিশনের পূর্বে এই যে তোমাদের তো জুনে পরীক্ষা, জুলাই বাজেট আসবে, জুন জুলাইয়ের দিকে, সবাই চোখ রাখবে। আমি সাজেস্ট দিচ্ছি সবাই চোখ রাখবে যে বাজেটে কি আসছে বাংলাদেশের বাজেটে, কারণ এখান থেকে তোমাদের অ্যাডমিশনে প্রত্যেকটা ভার্সিটির অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন থাকবে। আমি লিখে দিব, প্রত্যেকটা ভার্সিটির অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা, একটাও বাদ যাবে না। তো এইবার থেকে চোখ রেখো যে সরকারি বিধিবিধান কি বলছে, বাজেট কি বলছে, বাংলাদেশের বাজেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আমরা উৎপাদনশীলতার চ্যালেঞ্জের বিষয়গুলো বুঝতে পেরেছি। তাহলে চলো নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে এই অধ্যায়ের শেষ টপিক, কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন আমরা সবাই বুঝি, বা এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। কারণ আমরা যদি কোনো ফোনের কভার কিনতে চাই বা টি শার্ট, বা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমারটা কাস্টমাইজ করে দিতে হবে, আমারটা আমার পছন্দ মতো দিতে হবে। আমি ভোক্তা, আমি ক্রেতা, আমার পছন্দ মতো দিতে হবে। আমি যেই ডিজাইন বলবো, আমি যেই স্টাইল বলবো, আমি যেই ফ্যাশন বলবো, যেই সাইজ বলবো সেই সাইজের দিতে হবে। এই যে কোনো পণ্য তৈরির সময় ভোক্তা কি চাই, ক্রেতা কি চাই, কিরকম ডিজাইন চাই, কিরকম কাজ চাই, কিরকম সাইজ চাই, এই বিষয়গুলোর প্রতি মনোযোগ রাখাকেই বলা হচ্ছে কাস্টমাইজেশন। কি বলা হয়? কাস্টমাইজেশন। তাহলে আমি যদি তোমাকে বইয়ের সংজ্ঞাটা বুঝাই, বইয়ের সংজ্ঞাটা দেখো, সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে যে কোনো ধরনের বিচ্যুতির উদ্দেশ্যমূলক সংশোধনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে কাস্টমাইজেশন বলে। ওরে বাবা, এত কঠিন কাস্টমাইজেশনের সংজ্ঞা না, এটা হচ্ছে বইয়ের ভাষা। এন্ড আমি তোমাদেরকে সাজেশন দেই না যে তোমরা বইয়ের ভাষা হুবহু কপি করে লিখবে, নো নো নো, তোমাদের উচিত এটা কি বুঝে কিভাবে সুন্দর করে লেখা যায়, হুবহু মুখস্থ লেখা লাগবে না, মেইন টপিক গুলো লেখা লাগবে। পরের সংজ্ঞাটা দেখো, কোন ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলোই কাস্টমাইজেশনের ধারণা। আরে এটা তো মন মতো একটা সংজ্ঞা, তাই না? একদম সহজ সাবলীল ভাষায় সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা পরীক্ষার হলে লিখলেও তুমি ফুল মার্ক পাবে। কিন্তু আমরা উপরেরটাও বুঝি যে বুঝাচ্ছে সুনির্দিষ্ট প্রতিষ্ঠান, মানে এই ক্ষেত্রে ধরা হয় কাস্টমাইজেশন যদি কোনো বড় প্রতিষ্ঠানের অর্ডার হিসেবে আসে, বেশিরভাগ কিন্তু কাস্টমাইজেশন বড় প্রতিষ্ঠানের অর্ডার হিসেবেই আসে, ঠিক আছে, মেটানোর জন্য কোনো বিচ্যুতির উদ্দেশ্যমূলক সংশোধন, মানে যাতে সামনে কোনো বিচ্যুতি না হয়। আমরা যখন প্রথম পত্রের শেষ অধ্যায়টা পড়বো মান ব্যবস্থাপনা, তখন কিন্তু বিচ্যুতি কি জিনিস এবং সংশোধনমূলক কাজ কি জিনিস সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যে একটা নিয়মের মধ্যে যাচ্ছে যে কিভাবে পণ্যটিকে আমি তৈরি করব যাতে সামনে কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, এবং প্রতিষ্ঠানের ফরমাইশ বা প্রতিষ্ঠানের চাহিদাটাও পূরণ হয়, সেই ক্ষেত্রে আমরা বলছি কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। এবং কাস্টমাইজেশনের অসম্ভব সুবিধা আছে। ক্রেতা কেন্দ্রিকতায় মানে কি, আমি ক্রেতাকে ফোকাস করছি, আমি ক্রেতার কথা চিন্তা করছি, তার মানে কি, তাহলে ক্রেতাটি সন্তুষ্ট হতে পারবে। আমি যখন ক্রেতার কথা চিন্তা করে ক্রেতার মন মতো একটি পণ্য তৈরি করে দিব, সে ওটাকে ভোগ করে সন্তুষ্ট হতে পারবে। সেই ক্রেতা আবার আসবে আমার দোকানে, আবার আসবে আমার কাছে তার মন মতো পণ্য পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা কাস্টমাইজেশন বুঝতে পেরেছি, এবং কাস্টমাইজেশন থেকে সিকিউ তে গ ঘ আসবেই আসবে, যে কোনো একটা সিকিউর গ অথবা ঘ কাস্টমাইজেশনের, স্পেশালি ঘ, বিশেষ করে ঘ নাম্বার প্রশ্নটি কাস্টমাইজেশনের উপর হবেই হবে। আচ্ছা, হ্যাঁ, তো এই নিয়ে আমাদের অধ্যায়টি শেষ। এই অধ্যায়ে আর কোনো টপিক বাকি নেই। আমি
আশা করব যে তোমরা আমার অ্যাসাইনমেন্টটিও শেষ করবে এবং অধ্যায়টা রিভিশন দিবে। আজকে বা কালকের মধ্যে তোমরা সবাই লেকচার শিটটা আর প্র্যাকটিস শিটটা পেয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করার কিছুই নেই। হাইয়েস্ট কালকে লাগবে, ঠিক আছে? আমি চেষ্টা করব যত দ্রুত দেওয়া সম্ভব, যেহেতু ঈদ এসে পড়ছে, ঈদের ছুটি হয়ে যাচ্ছে, তার আগে তোমাদের লেকচার শিট আর প্র্যাকটিস শিটটা দিয়ে দেওয়ার অধ্যায় 5-এর, এবং অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো। আচ্ছা, এখন আমি দেখি কমেন্টে কি আসছে। আচ্ছা, দিব দিব, আমাকে উৎপাদনশীলতা বাড়াতে এবং চ্যালেঞ্জ নিতে সাহায্য করলে অবশ্যই দিব। বাহ অনামিকা, তাহলে তো খুবই ভালো একটা উদ্যোগ দেখা যাচ্ছে। জুবায়েদ ইসলাম আপু, আমি আপনার বিগত ক্লাসগুলো করেছি কিন্তু সেগুলোর লেকচার শিট পাইনি। আচ্ছা ঠিক আছে জুবায়েদ, তুমি আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করো অথবা গ্রুপে একটা নক দিয়ে রেখো, আমি তোমাকে ইনবক্সে পাঠিয়ে দিব। আপু আমিও লেকচার শিট পাইনি, দিয়া ও নাফরিন। আচ্ছা আচ্ছা, তুমিও আমাকে নক করো, ঠিক আছে? আমি সবাইকে আজকেই প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা পাঠিয়ে দিচ্ছি এবং পঞ্চম অধ্যায়টা আমি খুব দ্রুত পাঠিয়ে দিব। যাও, সবার জন্য এক্সট্রা বোনাস এবং ঈদের সালামি দিব, সবাই ভালো কাজ করো। এই তো অনামিকা, এবার তুমি ভালো এবং পারফেক্ট দক্ষ উৎপাদন ব্যবস্থাপকের মতো কথা বলছো। সবাইকে ঈদের সালামি এবং সবাইকে বোনাস। আচ্ছা, বাংলাটা কি আপু পেটে আসে তো মুখে আসে না। আচ্ছা, ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করে সরবরাহ করা, কাস্টমাইজেশন, এটাই ঠিক আছে? হ্যাঁ এটাই ঠিক আছে, ক্রেতার সরবরাহ ও ফরমাইশ অনুযায়ী সরবরাহ করা, কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। কি কাস্টমাইজেশন বা পিছনের সাইডটাতে যদি আমরা যাই, এই যে ক্রেতা কেন্দ্রিকতা, ঠিক আছে? নক করেছি আপু। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পর তুমি পেয়ে যাবে। হ্যাঁ অনামিকা, আচ্ছা আচ্ছা অনামিকা, আশা করি তুমি বুঝতে পেরেছো যে এটার বাংলাটা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা, ঠিক আছে? তাহলে চলো আমরা এই এই অধ্যায়ের উপর দুইটা, আমি যেহেতু টেস্ট পেপার পুরো ভাজা ভাজা করে ফেলেছি, দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে? এটা এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। বরিশাল, কে আছো বরিশালের? বরিশালের স্টুডেন্টরা কোথায়? দেখো তোমাদের এর আগের বছরের সিনিয়র ভাইয়া আপুরা কি কোয়েশ্চেন আনসার করেছে, ঠিক আছে? এবং সবাই কিন্তু মনে রাখো বাংলাদেশ বোর্ডের কি সিস্টেম, বাংলাদেশ বোর্ডের খুবই সুন্দর একটা সিস্টেম আছে। সুন্দর সিস্টেমটা হচ্ছে কি, ওরা কোয়েশ্চেন রিপিট করে, ওরা অনেক কোয়েশ্চেন রিপিট করে, কোয়েশ্চেনের প্যাটার্ন রিপিট করে। তো তোমাদের জন্য এইচএসসি তে ভালো করার সহজ টেকনিক হচ্ছে পুরাতন প্রশ্নগুলো ভালো মতো রিভিশন দেওয়া। দেখবে এখান থেকে কিছু না কিছু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আমি বরিশাল বোর্ড 2023-এর বিষয়টা আমি বুঝিয়ে দিই। সবার প্রথমে, জনাব এক্স রাজশাহীর একজন দাঁতের চিকিৎসক। এক্স, জনাব এক্স, আমি বরিশাল আপু অনামিকা। আরে সেরা, তুই তো আমার ফেভারিট স্টুডেন্ট হয়ে যাবে যা দেখছি। আচ্ছা, জাহিদুল ইসলাম জীবন, তুইও বরিশাল? ও মাই গড, আই রিয়েলি লাভ বরিশাল। হ্যাঁ, যদিও বরিশালে কখনো যাওয়া হয়নি, বাট হ্যাঁ ইনশাল্লাহ একদিন যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো বরিশাল বোর্ড, তোমরা কিন্তু দেখে নাও যে তোমাদের এইচএসসি বোর্ডে কি ধরনের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। আজকের দিন আমার আপু আমাকে এক্সাম্পল হিসেবে নিতে পারেন আবার। অবশ্যই অবশ্যই, আমরা ধরে নেই এই মিস্টার এক্স হচ্ছে অনামিকা, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখে নাও তো, অনামিকা রাজশাহীর একজন দাঁতের চিকিৎসক, ডেন্টিস্ট। তিনি আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি অনেক সময় ঢাকায় অবস্থানরত বিদেশি ডাক্তার দিয়েও চিকিৎসা সেবা প্রদান করেছেন, কিন্তু এরপরও কাঙ্ক্ষিত সেবার পাওয়ার ব্যাপারে রোগীদের মনে সংশয় থেকে যায়। কর্তৃপক্ষ বিভিন্ন তথ্য উপস্থাপন করে সকলের আস্থা অর্জনের চেষ্টা করছে। উদ্দীপকটা কিন্তু খুবই সহজ সরল একটা উদ্দীপক, বেশি কোনো ঝামেলা নেই। দেখা যাচ্ছে যে মিস্টার এক্স, যেটা কিনা আমরা ধরেছি অনামিকাকে, অনামিকা অনেক চেষ্টা করছে বিদেশি ডাক্তার এনে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে কিভাবে তার রোগী, যারা কিনা তার আসল কাস্টমার বা ক্রেতা বা ভোক্তা, তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় বা তাদেরকে কিভাবে বেশিক্ষণ নিজের উপযোগে লাগানো যায়। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি, ক্রেতা উপযোগীকরণ কি?
ক্রেতা উপযোগীকরণ এই টপিকটা এখন পর্যন্ত বইয়ের ভেতরে সেরকম ভাবে পাওয়া যায়নি, কোথাও ইম্পর্টেন্স দিয়ে দেওয়া নেই, কিন্তু এটা বোর্ডে এসে পড়েছে। আমি তোমাদেরকে লেকচার শিটে এটার উত্তর দিয়ে দিব, কিন্তু এখন আমি মুখে বলে দিই। ক্রেতা উপযোগীকরণ হচ্ছে যখন তুমি একজন ক্রেতার ব্যবহার আচার বিবেচনা করে, তথ্যগুলোকে বিবেচনা করে তাকে তোমার উৎপাদনশীলতায় কাজে লাগাতে পারো, সেটা হচ্ছে ক্রেতা উপযোগীকরণ। ক্রেতার অভাব পূরণের ক্ষমতা ব্যবহার করা, ক্রেতার অভাব পূরণের ক্ষমতাটিকে, উপযোগটিকে ব্যবহার করা, সেটা হচ্ছে ক্রেতা উপযোগীকরণ। আচ্ছা, এরপরে যদি আমি আসি, উৎপাদন ব্যবস্থাপনা কি উৎপাদন নিয়ন্ত্রণ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, যে উৎপাদন ব্যবস্থাপনা কি উৎপাদন নিয়ন্ত্রণ করে? আমরা কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, উৎপাদন ব্যবস্থাপনার বৈশিষ্ট্য একদম শুরুর স্লাইড গুলোতে পড়ে ফেলেছি। সেখানে কিন্তু দেওয়া ছিল যে উৎপাদন নিয়ন্ত্রণ করে, কারণ তুমি যখন উৎপাদন ব্যবস্থাপনা করছো তখন তোমার কতটুকু পণ্য আসছে, কতটুকু কাঁচামাল আসছে, কি বাজেট ধরেছো, কোথায় বাজেটে যাচ্ছে, উৎপাদন ব্যবস্থাপনার কি কি প্রক্রিয়াগুলো ফলো করছো, কোন কোন পদ্ধতি ব্যবহার করছো, এই সব কিছু নিয়ে কাজ করা হয়। সেখানে কিন্তু তোমার হিসাব রাখা হয় যে তোমার কতটুকু উৎপাদন হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে উৎপাদনকে নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, উৎপাদনকে নিয়ন্ত্রণ করা যায়। সেখানে তোমরা তারপরে কথাটা কিভাবে লিখবে, উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে লিখবে, এবং উৎপাদন ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যটা লিখবে, যে আসলে উৎপাদন ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ করা। কতটুকু মানের উৎপাদন হচ্ছে, কতটুকু পরিমাণের উৎপাদন হচ্ছে, কি কি পণ্য উৎপাদন হচ্ছে, কি কি উপাদানগুলো কাজে লাগছে, এই সব কিছু নিয়ন্ত্রণ করাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কাজ। ঠিক আছে, তাহলে আমি যদি কাজে লাগছে, আচ্ছা, তাহলে আমি যেই কাজটা এখন করব সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের চিকিৎসক উৎপাদন ব্যবস্থাপনা ক্রম বিবর্তনের কোন যুগে ব্যবহার হচ্ছে? উৎপাদন ব্যবস্থাপনার ক্রম বিবর্তন, আমরা কিন্তু ক্রম বিবর্তনটা পড়েছিলাম। ক্রম বিবর্তনের একটার পর একটা যুগ আসছিল, কোন যুগ ব্যবহার করছে দেখো, খুব ভালো মতো দেখো, যে তিনি আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করছে, বিদেশি ডাক্তার দিয়ে কাজ করাচ্ছে। এই টপিক গুলোতে বোঝা যাচ্ছে যে সে উৎপাদন ব্যবস্থাপনা ক্রম বিবর্তনের আধুনিক যুগে আসছে, আধুনিক যুগে আসছে। ভয় পেয়ে গেছি আমি হঠাৎ করে। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগ হচ্ছে চিকিৎসকের উৎপাদন ব্যবস্থাপনার যুগ। খুবই যে আমরা দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করব। দুইটা বৈশিষ্ট্য কি? যে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, এবং বিদেশি ডাক্তার, দেশের বাহির থেকেও ডাক্তার এনে রোগীদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে। ঠিক আছে, আশা করি সবাই গ নাম্বারটা বুঝতে পেরেছো। এখানে উৎপাদন ব্যবস্থাপনার ক্রম বিবর্তনের কথাটা এসেছে, আশা করি সবাই গ নাম্বারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি চলে আসি ঘ নাম্বার। উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক সেবার কোন বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছে না বলে তোমরা মনে করো? সেবার কোন বৈশিষ্ট্যের কারণে? আমরা কি সেবার স্লাইডটা গিয়ে দেখে আসবো যে কি কি বৈশিষ্ট্য ছিল সেবার? সবার কি মনে আছে সেবার বৈশিষ্ট্যটা? এই যে সেবার বৈশিষ্ট্য, সবাই দেখো কি ধরনের সেবার বৈশিষ্ট্য? যে অদৃশ্যমান, মালিকানা পরিবর্তন হয় না, মজুত করা যায় না, সেবা গ্রহীত দাতার উপস্থিতি, অবিচ্ছিন্ন, বিনাশশীল, কোনো নির্দিষ্ট মান নেই। এই হচ্ছে সেবার বৈশিষ্ট্য। এবার চলো আমরা উদ্দীপকটাতে আবার চলে যাই। হ্যাঁ, এখানে যদি আমরা বলি যে কেন এরপরও কাঙ্ক্ষিত সেবার পাওয়ার পরেও রোগীদের মনে সংশয় থেকে যাচ্ছে, কি কি উদাহরণ আমরা এখানে দিতে পারি সেবার জন্য? ওই যে সেবার যে একটা ছিল না, সেবা বিনাশশীল,
সেবা অবিচ্ছিন্ন, সেবা কি স্থানান্তরিত হতে পারছে না। তার মানে হচ্ছে আমি যদি একটা ডাক্তারকে দিয়ে সেবাটা দিয়ে থাকি, তার পরপরই কিন্তু ডাক্তার ও রোগীর সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেবাটা শেষ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেবাটা চলে যাচ্ছে। তার মালিকানা কিন্তু একজনের থেকে আরেকজনের কাছে পরিবর্তিত হচ্ছে না। আমরা বলতে পারি যে সেবার মালিকানা পরিবর্তনের বৈশিষ্ট্য এবং অবিচ্ছিন্নতার জন্য সেবার এই ধরনের ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছে না বলে আমি মনে করি। ঠিক আছে, আচ্ছা সেবার মান আরো বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে আমরা আরো একটা কথা আসতে পারে যে সেবার মান কিন্তু নির্দিষ্ট না। আমরা একটা বৈশিষ্ট্য পেয়েছিলাম, সেবার মান কিন্তু নির্দিষ্ট না। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি কি উত্তর দিতে পারি? ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মান নির্দিষ্ট না, এটা একটা কারণ। 1 2 অবিচ্ছিন্নতা, বা আমি যদি বলি অবিচ্ছিন্নতা, এই দুইটি বৈশিষ্ট্য হচ্ছে এই ক্রেতাদের আস্থা অর্জনের ক্ষেত্রে বাধার কারণ হচ্ছে। কারণ যেহেতু মান নির্দিষ্ট না, তাই যখনই বিদেশি চিকিৎসকদের দিয়ে ডাক্তার পরামর্শ দেওয়া হচ্ছে, ওইটার মান একটু ডিফারেন্ট হচ্ছে। আবার যখন মিস্টার এক্স মানে অনামিকা যখন তার উপদেশগুলো দিচ্ছে, তখন কিন্তু কাহিনী অন্যরকম হচ্ছে, বা তখন চিকিৎসার মান একটু অন্যরকম হচ্ছে। এই জিনিসটার জন্য না রোগীরা একটু ভয় পাচ্ছে যে আসলে কি সঠিক চিকিৎসা হচ্ছে, আসলে কি সেবাটা সঠিক মতো আসছে। আমরা কিন্তু মানের অনির্দিষ্টতা এই বিষয়টা কিন্তু খুবই ভালো মতো বুঝিয়েছিলাম যে মান কখন অনির্দিষ্ট হয়। মান তখনই অনির্দিষ্ট হয় যখন কিনা সেবা প্রদান করা হয়। কারণ আমার হাতের রান্না আর তোমার আম্মুর হাতের রান্না একরকম হবে না। তোমার আম্মুর হাতের রান্না দেখা যাবে এক এক দিন এক এক রকম হবে। কোনোদিন তার মুরগির মাংস অনেক মজা, কোনোদিন তার মুরগির মাংসতে লবণ বেশি হয়ে গিয়েছে বা হলুদ বেশি হয়ে গিয়েছে। এটা হওয়াটা কোনোই খারাপ নয়, বা এটা হওয়া কোনো প্রবলেম না। কোনোদিন একজন শ্রমিক 10টা কলম উৎপাদন করতে পারবে, বা কোনোদিন একজন শ্রমিকের 5টা কলম বা 6টা কলম উৎপাদনের ক্ষমতাও কমে যাবে। এটাই হওয়াটা খুবই স্বাভাবিক, এটাই কিন্তু হয়। কোনোদিন তুমি পরীক্ষার হলে 7টা সৃজনশীল লিখে দিয়ে আসতে পারবা, কোনোদিন তুমি 6টা আনসার করতে তোমার হাত ব্যথা হয়ে যাবে। এটাই হচ্ছে সেবার বৈশিষ্ট্য। সেবার ক্ষেত্রে মান পরিবর্তন হতে পারে। যখন দেখা যাচ্ছে যে বিদেশি ডাক্তার এবং দেশি ডাক্তার, ঢাকায় অবস্থানরত ঢাকায় অবস্থানরত বিদেশি ডাক্তার এবং জনাব এক্স, এদের প্রায় যেই কাজ এই ক্ষেত্রে একটু ভিন্নতা আসছে, তখনই কিন্তু তারা ভাবছে যে আমি কি সঠিক ডাক্তারের কাছে আছি। তখন কিন্তু তাদের একটা সংশয় তৈরি হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, যখনই অবিচ্ছিন্নতার কারণে যখনই তারা বিদেশি ডাক্তারের কাছ থেকে সেবা পাচ্ছে, এরপরে যখন তারা আর ওই বিদেশি ডাক্তারের কাছে কন্টিনিউয়াস সেবা পাচ্ছে না, অবশ্যই বিদেশি ডাক্তাররা তো সারাক্ষণ সেবা দিবে না, এখানে দেশে এসে সেবা দিয়েছে এরপরে আবার তারা যার যার গন্তব্যে চলে যাবে। তখন কিন্তু সেই বিদেশি ডাক্তারের সেবাটা তো রোগীদের কাছে সারাক্ষণের জন্য থেকে যাচ্ছে না, বা সব সময়ের জন্য থেকে যাচ্ছে না, এটা কিন্তু চলে যাচ্ছে। মানে বলতে যে ডাক্তার এবং রোগীর মধ্যে এটার বিচ্ছিন্নতাটা কাজ করছে, যে ডাক্তার তার চিকিৎসার জ্ঞানটা দেওয়ার মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ চিকিৎসাটা রোগীর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে না। যখন ডাক্তারটা চলে যাচ্ছে তখন তার সাথে তার চিকিৎসার জ্ঞানও তার সাথেই থেকে যাচ্ছে। এই যে অবিচ্ছিন্নতার যে বৈশিষ্ট্যটা, এই দুইটা বৈশিষ্ট্য গুরুত্ব রাখছে এখানে। আচ্ছা আচ্ছা সেবারে ঠিক আপু, সেবার মান আরো বাড়াতে হবে। হ্যাঁ ভালো ভালো বলেছো আব্দুল্লাহ নাইম। আচ্ছা আপু, এক্ষেত্রে কি ডাক্তার নিয়োজিত করেছে ডাক্তারের সাথে সম্পর্কে ভালো করতে হবে এরকম কিছু আছে? না, সম্পর্ক ভালোর বিষয় নাই এখানে। সম্পর্ক ভালো হতো যদি এটি একটি মালিক আর শ্রমিকের উদাহরণ হতো, তখন তুমি সম্পর্ক ভালোর কথাটা আনতে। এখানে সম্পর্ক ভালো না, এখানে হচ্ছে যে একজন বিদেশি ডাক্তার যেহেতু এনেছে, বিদেশি ডাক্তার কিন্তু কন্টিনিউয়াস আমাদের দেশে কোনো এক জায়গায় সেবা দিবে না, এটা কিন্তু কমন সেন্সের কথা। তার মানে কি, দেখা যাচ্ছে বিদেশি ডাক্তার যখন সেবা দিচ্ছে তখন সেবাটার মান একরকম হচ্ছে, এবং বিদেশি ডাক্তার চিকিৎসার জ্ঞানটা বিদেশি ডাক্তারের সাথেই থেকে যাচ্ছে, এটা ট্রান্সফার হচ্ছে না বা এটা পরিবহন করছে না রোগীর ভেতরে। ঠিক আছে, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে অবিচ্ছিন্নতা এবং সেবার মান। সেবার মান যেহেতু নির্দিষ্ট না, এক এক ক্ষেত্রে এক এক
ভ্যারি করতেছে। দেখা যাচ্ছে যে দেশি ডাক্তার যেমন জনাব এক্স এর ক্ষেত্রে সেবার মানটা একরকম দেখা যাচ্ছে এবং বিদেশি ডাক্তারের ক্ষেত্রে একরকম দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের একটা সংশয় তৈরি হচ্ছে। তাহলে অনেকে তোমরা যারা সাজেশন দিয়েছো যে সেবার মান ভালো করতে হবে, এটা আমরা শেষের প্যারা, ঘতে যেহেতু 4টি প্যারা ঘ নম্বর প্রশ্নে, তো আমরা শেষের প্যারায় এই কথাটি লিখতে পারি যে সেবার মান, পরিশেষে আমি বলতে পারি যে সেবার মান আরো ভালো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যদি আমরা এটা নেক্সট প্রশ্নটাতে যাই, দাঁড়াও, আচ্ছা এবার যদি আমরা পরের প্রশ্নটিতে আসি, পরের প্রশ্নটি দেখো, এটা কিন্তু রেয়ার, সহজে হয় না যে একই বছরে 2টা বোর্ডে একই অধ্যায় থেকে একই প্রশ্ন এসেছে, এটা কিন্তু সহজে হয় না। তার মানে বুঝতে পারতেছো যে এই অধ্যায়টার গুরুত্বটা কত বেশি। তাহলে আমরা যদি এই প্রশ্নটা দেখে থাকি, মিস্টার জন ম্যাক্স ব্র্যান্ডের অত্যাধুনিক ঘড়ি প্রস্তুত করে, ঘড়ি প্রস্তুতকারক। তিনি ক্রেতাদের আয়, পছন্দ, রুচি বিভিন্ন বিবেচনা করে স্বল্প সংখ্যক ক্রেতার নিকট ঘড়ির অর্ডার গ্রহণ করেন এবং সে মোতাবেক ঘড়ি তৈরি করেন। ঠিক আছে? তার উৎপাদিত ঘড়ির মূল্য অনেক বেশি হলেও গ্রাহকরা পণ্য পেয়ে খুবই সন্তুষ্ট। সবাই এই বিষয়টাকে হাইলাইট করো যে এখানে গ্রাহক খুবই সন্তুষ্ট। ঠিক আছে? আচ্ছা এবার দেখো ক নাম্বারটা, আইএসও এর পূর্ণরূপ। আইএসও এর পূর্ণরূপ দেখো, এটা আমি বলবো না, এটা সবাই কমেন্টে বলবে আমাকে। আইএসও এর পূর্ণরূপ কি? আইএসও এর পূর্ণরূপ কি? এটা আমাকে কমেন্টে বলবে সবাই, এটার উত্তর আমি দিব না, তোমাদের কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, এটা সবারই জানা উচিত। তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, আইএসও এর পূর্ণরূপ কি? আমি ততক্ষণে তোমাদেরকে খ নাম্বারটি বুঝাচ্ছি। সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা। এটা কি তোমাদেরকে মনে হয় যে এটা এই অধ্যায়ের প্রশ্ন? সংগঠনের না, এটা হচ্ছে অধ্যায় 2 এর প্রশ্ন। অধ্যায় 2 এ উৎপাদনের উপকরণ নিয়ে কথা বলা হয়েছিল, সেখানে 4টি উপকরণ নিয়ে কথা হয়েছিল। চতুর্থ উপকরণটি ছিল সংগঠন। তাহলে সংগঠন কি হচ্ছে? সংগঠন হচ্ছে একটি সমন্বিত প্রচেষ্টা। তার মানে হচ্ছে সংগঠনের সংজ্ঞাটা আমি সবাইকে আবার মনে করায় দেই। উৎপাদনের যে 3টি উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন, উপাদানগুলোকে, উৎপাদনের সকল উপাদানগুলোকে একটি স্থানে একটি জায়গায় সমন্বিত করে যেই গঠনকৃত প্রতিষ্ঠান তৈরি করা হয় তাকে সংগঠন বলা হয়। সেক্ষেত্রে করা হয় কি, উৎপাদনের যে উপকরণগুলো আছে তাদেরকে একসাথে একত্রে নিয়ে এসে কাজে লাগানো হয়। এটাই হচ্ছে সংগঠনের সমন্বিত প্রচেষ্টা। এটা কি বলা হয়? সংগঠনের সমন্বিত প্রচেষ্টা। তাহলে সবাই কি বুঝতে পেরেছো যে সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা? কারণ এখানে আমরা ভূমি, শ্রম, মূলধন 3টাকে সমন্বিত করে কাজ করি। 3টাকে সমন্বিত করে কাজ করি। কোথায় কাজ করি? সংগঠনে। সংগঠনে আমরা 3টাকে সমন্বিত করে কাজ করি। কে উত্তর দিয়েছে? ভেরি গুড অনামিকা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, হ্যাঁ হয়েছে। আর কে উত্তর দিলে না? এটা কোনো কথা? তোমাদের কি এইচএসসি না সামনে? হ্যাঁ এইচএসসি না সামনে? আরেকবার বলেন আপু। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। সংগঠন, এটা কিন্তু অধ্যায় 2 এর প্রশ্ন। এই খ নাম্বারটা অধ্যায় 2 এর প্রশ্ন। অধ্যায় 2 এ 4টি উপকরণ ছিল, তার মধ্যে চতুর্থ উপকরণ ছিল সংগঠন। সংগঠনের সংজ্ঞাটি ছিল যে উৎপাদনের 3টি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, এদেরকে একত্রিত করে সমন্বিত করে একই সাথে কাজে লাগানো হয় যেখানে, সেটাকেই বলা হচ্ছে সংগঠন। তাহলে কি আমি বলতে পারি যে উৎপাদনের সকল উপকরণগুলোকে সমন্বয় করা হয় কোথায়? সংগঠনে সমন্বয় করা হয়। তাহলে কি আমি বলতে পারি যে সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা? সংগঠন তাহলে কি একটি সমন্বিত প্রচেষ্টা? এবার কি বুঝতে পেরেছো অনামিকা? তোমরা বাকিরা কি বুঝতে পেরেছো? তাহলে একটু জানাও।
কারণ এটা হঠাৎ করে মাঝে অধ্যায় 2 এর একটা প্রশ্ন এসেছে, এটা কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন না, খ নাম্বারটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেহেতু একজন বলেছে আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো, তাহলে আমি গ নাম্বারে চলে যাই। এখন বলো তো মিস্টার জন কোন ধরনের পণ্য উৎপাদন করেছে? পণ্যের প্রকারভেদগুলো সবাই মনে করো, পণ্যের প্রকারভেদগুলো কি ছিল? সেখানে পণ্যটির বৈশিষ্ট্য আমরা দেখি। আমি তোমাদেরকে পণ্যটি, প্রত্যেকটা কোয়েশ্চেন যখন তোমরা অ্যান্সার করবে তখন যাই উদ্দীপক পড়বে উদ্দীপকটাকে একটু দাগাবে, ঠিক আছে, পেন্সিল দিয়ে হোক, যাতে মেন বৈশিষ্ট্যগুলোর উপর তোমার ফোকাস থাকে। তখন দেখবে যখন তুমি গ ঘ লিখতে যাবে এই বিষয়গুলোর উপরে তুমি লিখে বড় করতে পারবে প্রশ্ন উত্তরটা। দেখো অত্যাধুনিক, আমি এটার দাগানোটা আগে মুছে দিয়ে আগে যা দাগিয়েছি। আচ্ছা, ব্র্যান্ড অত্যাধুনিক, এরপরে স্বল্প সংখ্যক ক্রেতা, এরপরে হচ্ছে অনেক বেশি মূল্য, অনেক বেশি। এই 4টা বৈশিষ্ট্য একটু তোমরা ফোকাস করো। বলো তো এবার এটা কোন পণ্য? বলো তো এবার এটা কোন ধরনের পণ্য? পণ্যের প্রকারভেদ গুলো কি সবার মনে আছে? বলো তো এবার এটা কোন ধরনের পণ্য? এটা হচ্ছে বিশিষ্ট পণ্য। কোন ধরনের পণ্য? এটা হচ্ছে বিশিষ্ট পণ্য। পণ্যের প্রকারভেদ গুলো সবাই মনে করো। বিশিষ্ট পণ্যটা কি ছিল? বিশিষ্ট পণ্য ছিল সেই ধরনের পণ্য যে পণ্যের ক্ষেত্রে দাম বেশি হবে কিন্তু তারপরেও ক্রেতারা কিনতে চাবে, একটি স্বল্প সংখ্যক ক্রেতারা কিনতে চাবে এবং সেই পণ্যের ব্র্যান্ড ভ্যালু থাকবে, ব্র্যান্ডের মূল্য থাকবে। সেই পণ্য অহরহর সকল জনগণের জন্য হবে না, সেই পণ্য কেনার সময় শৌখিনতা যাচাই করা হবে। বিশিষ্ট পণ্যের কিন্তু প্রকারভেদ ছিল। বিশিষ্ট পণ্য, আচ্ছা অনাবিকাশীল, ভেরি গুড, বিশিষ্ট পণ্য, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এটা কেন বিশিষ্ট পণ্য। সবাই কি বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো? ব্র্যান্ড, মূল্য বেশি, স্বল্প সংখ্যক ক্রেতা, অত্যাধুনিক। ব্র্যান্ড, মূল্য বেশি, স্বল্প সংখ্যক ক্রেতা, অত্যাধুনিক, এগুলো কিন্তু বিশিষ্ট পণ্যের বৈশিষ্ট্য। ক্লিয়ার সবার? সবাই যখনই পণ্যের প্রশ্ন আসবে বা কোনো ধরনের এরকম প্রশ্ন আসবে যাচাই বাছাই করার, বিবেচনা করার, তখন কিন্তু তোমরা উদ্দীপক থেকে বৈশিষ্ট্যগুলো এভাবে দাগায় দাগায় বের করবে, ঠিক আছে? আমি তাহলে ঘ নাম্বারে চলে যাই। আচ্ছা, সবাই যেহেতু ধরতে পেরেছো দাম বেশি সত্ত্বেও ক্রেতা কিনতে আগ্রহী হবে এমন পণ্যই হলো বিশিষ্ট পণ্য। ভেরি গুড অনামিকা। আর মালিহা নূর, বিশিষ্ট পণ্য, ভেরি গুড মালিহা। মালিহা তুমি এর আগের আইএসও এর আনসারটাও দিয়েছো, খুবই 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 ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা গ নাম্বার শেষ প্রশ্নটাতে চলে যাই। কাস্টমাইজেশন যথাযথ অনুসরণী মিস্টার জনের সফলতার মূল কারণ। তো এসে পড়েছে কাস্টমাইজেশনের প্রশ্ন। কাস্টমাইজেশন, এটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি যে মিস্টার জন প্রত্যেকবার ক্রেতাদের আয়, পছন্দ, রুচি, আমি এটা একটু মুছে দেখাই, ক্রেতাদের আয়, পছন্দ, রুচি বিবেচনা করে সে ক্রয় বিক্রয় করত। কি? ক্রেতাদের আয়, পছন্দ, রুচিকে বিবেচনা করে ক্রয় বিক্রয় করত। এটার জন্যই বলা হচ্ছে যে তার পণ্য পেয়ে গ্রাহকরা খুবই খুবই সন্তুষ্ট। তার পণ্য পেয়ে গ্রাহকরা সন্তুষ্ট, কারণ কাস্টমার যেভাবে চেয়েছে, গ্রাহকরা যেভাবে চেয়েছে সেভাবেই তো সে পণ্যটা বানিয়ে দিয়েছে। পণ্যের মানও সের জন্য ক্রেতা বা কাস্টমারের মন মতো হয়েছে। তাহলে আমরা কি কি কথা তুলে ধরবো এই ক্ষেত্রে? যে হ্যাঁ, কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণই মিস্টার জনের সফলতার মূল কারণ। এরপরে যখন আমরা ব্যাখ্যা করব 3 নম্বর প্যারায়, তো সেকেন্ড প্যারাতে আমরা কাস্টমাইজেশন কাকে বলে এটা একটু বুঝিয়ে লিখবো, কাস্টমাইজেশনের একটু গুরুত্বগুলো লিখে দিব। 3 নম্বর প্যারায় আমরা বলে দিব যে হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ সে প্রত্যেকবার
ক্রেতার আয়, পছন্দ, রুচিকে বিবেচনা করেছে। ক্রেতা কিভাবে চায়, এর ফলে ক্রেতা যে ধরনের মান চায় সে ধরনের পণ্য উৎপাদনই সম্ভব হয়েছে। ক্রেতা যে ধরনের ডিজাইন চায়, যে ধরনের ব্যবহার চায়, সেই ধরনের পণ্য উৎপাদনই সম্ভব হয়েছে। ক্রেতাও সন্তুষ্ট হয়েছে, উৎপাদনশীলতাও বৃদ্ধি হয়েছে এবং এভাবেই তার ব্যবসায়টি সফল হয়েছে। সবাইকে ক্লিয়ার? ঘ নম্বর প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? অনামিকাশীল, ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ। তাই সব ভেরি গুড। অনামিকা, আমি আগের ক্লাসটি করিনি, কোনো টেনশন নেই, আগের ক্লাসের রেকর্ডিং কিন্তু রয়ে গিয়েছে। এবং এই যে ঈদের একটা বন্ধ পাচ্ছ, আজকে কিন্তু সবার ঈদের ছুটি, তো আজকে থেকেই ঈদের যে বন্ধটা পাচ্ছ পুরাতন ক্লাসগুলো রিভিশন দিয়ে শেষ করে ফেলো, ঠিক আছে? কারণ ঈদের বন্ধের পর তোমাদের লাইফে যাবে একটা রোলার কোস্টার রাইড। এই মাঝে কিন্তু কোনো সময় পাবে না রিভিশন দেওয়ার, এখনই সুযোগ রিভিশন দেওয়ার, ঠিক আছে? মিফতাউল জান্নাত, জি হ্যাঁ, সবাইকে বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং আমার আসলে একটু মন খারাপ লাগছে, ঈদের বন্ধে তোমাদেরকে সবাইকে অনেক মিস করব। সবাই ইচ্ছা মতো ঈদ এনজয় করো, কিন্তু হ্যাঁ পড়ালেখাও কন্টিনিউ রাখবে, পড়ালেখা যাতে বাদ না যায়, ঠিক আছে? আজকে সবাইকে বলতেছি সবার ছুটি আজকে, ঠিক আছে? সবাইকে ঈদ মোবারক। আমাকে ঈদ মোবারক জানাও তোমরা। আচ্ছা, সবাই তাহলে কোয়েশ্চেনটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ঈদ মোবারক। থ্যাংক ইউ সিয়াম, ঈদ মোবারক। ঈদ মোবারক মালিহা, সবাইকে ঈদ মোবারক। সবাই ঈদ এনজয় করো, কিন্তু হ্যাঁ পড়ালেখা করতে ভুলে যেও না, রিভিশন দাও, পড়ালেখাগুলো তাড়াতাড়ি রিভিশন দাও। তোমাদের কিন্তু এইচএসসি রুটিন দিয়ে দিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ করব, জুনের 30 তারিখ থেকে এইচএসসি কিন্তু শুরু। হ্যাঁ, এখন সবাই রাগ করবে আপুর সাথে যে আপু কেন ঈদের ছুটির আগে এইচএসসির কথাই বলতেছে, এটা ভুললে তো চলবে না। হ্যাঁ, অনামিকা শৈলী, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।